ফাইনালি শেষ পর্যন্ত যেভাবে ক্লাস নেওয়া যাচ্ছে এটাই সবচেয়ে বড় কথা, তাই না? আজকে আপনাদের লেকচার কত? 4 না? লেকচার ফর ডে টু ঠিক আছে, লেকচার 4 আমাদের আজকে টপিকস হচ্ছে ডাইজেস্টিভ ডিসঅর্ডার। ওকে, তাহলে ডাইজেস্টিভ ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝতেছি? গতদিন আমরা ডিজিজ প্রোফাইলটা শেষ করেছি, তাই না? তাহলে ডিজিজ প্রোফাইল পড়ার পর এতটুকু অন্তত আইডিয়া হওয়ার কথা যে অ্যাকচুয়ালি ডিজিজটা কি জিনিস, তাই না? ডিজিজটা কি? যে কোনো কি অ্যাবনর্মাল অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল কন্ডিশন। তাহলে যে কোনো অবস্থাতে যদি আমাদের অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল কন্ডিশনটা অ্যাবনর্মাল হয়েছে সেটা কি ডিজিজ। তাহলে আমি যদি বলি ডাইজেস্টিভ ডিসঅর্ডার, তাহলে ডাইজেস্টিভ ডিসঅর্ডার করার জন্য আমার কি আসবে? ডাইজেস্টিভ সিস্টেম আসবে ফার্স্ট, এবং আসবে কি এর অ্যাবনর্মালিটিস। ঠিক আছে, তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের যে বিভিন্ন অ্যাবনর্মালিটিস, ওই অ্যাবনর্মালিটিসগুলোকে বলা হচ্ছে কি? ডাইজেস্টিভ ডিসঅর্ডার। তাহলে আমরা যদি সহজভাবে চিন্তা করি যে ডাইজেস্টিভ সিস্টেমের অ্যাবনর্মালিটিসগুলো কি জিনিস, ঠিক আছে, তাহলে আমাদের আগে বুঝতে হবে ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশন কি কি। যদি আমি ফাংশন বুঝি, ওই ফাংশনটা যদি কি সঠিকভাবে না হয়, অ্যাবনর্মালিটিস হয়, তাহলে কি হবে? ওইটা ডিজিজ হবে। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশন কি, কাজ কি? ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে ম্যাডাম বলেন? ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে? কি করলাম আমরা? যে সিস্টেমের সাহায্যে আমরা কি কি বলেছিলাম? যে সিস্টেমের সাহায্যে কি হয়? খাদ্য গ্রহণ। তাহলে একটা জিনিস পেলাম, ডাইজেস্টিভ সিস্টেমে কি করা হয়? খাদ্য, তাই না? খাদ্যটাকে কি করা হয়? গ্রহণ করা হয়। এরপরে গ্রহণকৃত খাদ্যের কি করা হয়? হজম করা হয়, তাই না? হজম মানে কি? ডাইজেশন। তাহলে খাদ্য গ্রহণ করা হয়, গ্রহণকৃত খাদ্যের ডাইজেশন হয়। ডাইজেশন হওয়ার পরে যে অংশটা ডাইজেস্ট হচ্ছে এটা কোথায় চলে যাচ্ছে? অ্যাবজর্ব হচ্ছে। কোথায় অ্যাবজর্ব হচ্ছে? কোথায়? ব্লাডে। তারপর ব্লাডে শোষিত হচ্ছে, তাই না? যে অংশটা হজম হচ্ছে সেই অংশটা কোথায় চলে যাচ্ছে? ব্লাডে। আর যে অংশটা হজম হচ্ছে না, আনডাইজেস্ট, হ্যাঁ, আনডাইজেস্ট, তাহলে আনডাইজেস্ট ফুড পার্টিকেলগুলো কি হবে? স্টুল আকারে দেহ থেকে বের হয়ে যাবে। তাহলে আমরা ডাইজেস্টিভ সিস্টেমকে যদি সিম্পলি ভাগ করি এইভাবে ভাগ করতে পারবো যে আমরা কি খাদ্যটা গ্রহণ করব মুখ দিয়ে, তাই না? এরপরে কি আমাদের ইন্টেস্টাইন আছে, স্টোমাক, ইন্টেস্টাইন কি করবে? খাদ্যটাকে হজম করবে। হজম করার পরে যে অংশটা হজম হবে, হজমকৃত অংশটা চলে যাবে কোথায়? হজমকৃত অংশটা চলে যাবে ব্লাডে। আর যে অংশটা হজম হবে না সেটা চলে যাবে কোথায়? লার্জ ইন্টেস্টাইনে চলে যাবে স্টুল হওয়ার জন্য, তাই না? স্টুল আকারে শরীর থেকে বের হয়ে যাবে। তাহলে এতটুকু হচ্ছে আমার ডাইজেস্টিভ সিস্টেমের মূল ফাংশন। এইটুকু জিনিস ক্লিয়ার কিনা? এটা আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছি, তাই না? এখন এইটুকু অংশ কাজ করার জন্য আমাদের অর্গানগুলো কিন্তু আলাদা আলাদা, তাই না? খাদ্য গ্রহণের জন্য যে অর্গানটা, সেই অর্গানটা কি কার সাথে জড়িত? সিম্পলি যদি আমরা বলি খাদ্য গ্রহণ করি কি দিয়ে? মাউথ দিয়ে, তাই না? মাউথ দিয়ে আমরা খাদ্য গ্রহণ করি। তাহলে আমরা পড়ছিলাম পার্ট অফ মাউথ, মনে আছে আপনাদের? মাউথের কয়টা পার্ট? তাহলে প্রত্যেকটা পার্ট কি এখানে চলে আসবে? মাউথের পার্ট কি কি থাকবে? বলেন। টিথ এন্ড গাম থাকবে, টিথ এন্ড গাম, দাঁত এবং কি? দাঁতের মাড়ি। ঠিক আছে, তাহলে দাঁত এবং দাঁতের মাড়িতেও যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটা কিসের হবে? ডাইজেস্টিভ ডিসঅর্ডার, ডাইজেস্টিভ ট্র্যাকের হবে। অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ ট্র্যাকের হবে, বাট ডাইজেশন রিলেটেড ডিসঅর্ডার কিন্তু এটা হচ্ছে না, তাই না? ওকে, দাঁত এবং দাঁতের মাড়ি রিলেটেড প্রবলেমগুলো আমরা কি ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে ধরে ফেলবো। এরপরে কি আছে? সিম্পলি যদি আমরা চিন্তা করি, আমাদের কি জিহ্বা আছে না? টাং আছে। তাহলে টাঙে যদি কোনো প্রবলেম হয় সেটাও কি ডাইজেস্টিভ ডিসঅর্ডার হিসেবে হবে। এখানে কি আছে? টনসিল আছে, তাই না? ইউভিউলা আছে, টনসিল, ইউভিউলা আছে। তারপর সফট এবং কি হার্ড প্যালেট আছে না? সফট অ্যান্ড, একটু পড়ছেন না আপনারা? বইটা দেখেন ফার্স্ট সেমিস্টার, সফট অ্যান্ড হার্ড প্যালেট, তাই না? তাহলে এই জিনিসগুলো প্রত্যেকটা কি মাউথের অংশ। এছাড়াও মাউথে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেই জিনিসটা কি? মাউথে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা কি? সেলিভারি গ্ল্যান্ড।
সেলিভারি গ্ল্যান্ড কত ধরনের ম্যাডাম? হ্যাঁ, সেলিভারি গ্ল্যান্ড আছে আমাদের কয় জোড়া? 3 জোড়া। ঠিক আছে, এই 3 জোড়া সেলিভারি গ্ল্যান্ডেও যদি কোনো রোগ হয় সেটা কি ডাইজেস্টিভ সিস্টেমেরই রোগ আকার আমরা ধরবো। ওকে, তাহলে সেলিভারি গ্ল্যান্ডে কি আছে? আমরা 3 জোড়া যদি পড়ি, প্যারোটিড, তাই না, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, এগুলো কি আমাদের সেলিভারি গ্ল্যান্ড। সবচেয়ে বড় সেলিভারি গ্ল্যান্ডের নাম কি? প্যারোটিড গ্ল্যান্ড। এগুলো না পারলে কিভাবে হবে? আপনি যদি ফার্স্ট সেমিস্টার না পারেন আলটিমেটলি সেকেন্ড সেমিস্টার কষ্টকর বিষয়। ঠিক আছে, কারণ আমরা প্রথমে যদি দেহটা না বুঝি, ওই দেহের অস্বাভাবিকতা বুঝবো কিভাবে? অস্বাভাবিকতা বোঝার জন্য আমাকে অবশ্যই কি স্বাভাবিকতাটাকে আগে বুঝতে হবে। বাই দিস টাইম আমি যদি স্বাভাবিকতাটা না বুঝি, অস্বাভাবিকতাটা বুঝে আমার জন্য যথেষ্ট কষ্টকর বিষয়। ঠিক আছে, আমরা বলছিলাম একটা কথা, যে সিস্টেমের রোগ আমরা পড়াবো ওই সিস্টেমের অ্যানাটমি ফিজিওলজি আপনাকে অবশ্যই বাসা থেকে মুখস্থ করে আসতে হবে। যদি ওই সিস্টেমের অ্যানাটমি ফিজিওলজি রিলেটেড কিছু ধরি, যদি ওই সিস্টেমটা না পারেন তাহলে পুরো ক্লাস দাম করা লাগবে। ঠিক আছে, বলছিলাম কিন্তু যে এই সিস্টেমের অ্যানাটমি ফিজিওলজি আজকে আমরা কি পড়াবো? ডাইজেস্টিভ ডিসঅর্ডার। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমটা অন্তত আপনাকে পুরাটা ভালো করে করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা, যে ডাইজেস্টিভ সিস্টেম আপনাকে পুরাটা ভালো করে করতে হবে। করার পরে আমরা কি ডাইজেস্টিভ ডিসঅর্ডারে ঢুকতে পারবো। ওকে, তাহলে আমরা এইটুকু দেখতেছি মাউথ থেকে শুরু করে 4 রাস্তার মোড়, তাই না, ফ্যারিংস পর্যন্ত। ঠিক আছে, তাহলে মাউথ টু ফ্যারিংস, তাহলে মাউথ টু ফ্যারিংস পর্যন্ত যদি আমরা চিন্তা করি, এইটুকু অংশ কি ডাইজেস্টিভ সিস্টেমের উপরের অংশ, যে অংশটা কি খাদ্য গ্রহণের সাথে মোটামুটি ভাবে জড়িত। ঠিক আছে, এরপরে কি খাদ্য হজম শুরু হবে কোথা থেকে? অ্যাকচুয়ালি ইসোফ্যাগাস দিয়ে খাদ্যটা আসবে, তাই না, এসে কি হবে আমাদের স্টোমাকের ভিতরে এসে ঢুকে যাবে, তাই না। স্টোমাক থেকে কি হবে? খাবারটা স্মল ইন্টেস্টাইনের মাধ্যমে হজম হবে, তাই না। এখানেই মূলত খাবারটা কি হয়? হজম হয়। তারপরে আনডাইজেস্ট ফুড পার্টিকেলটা এখানে চলে আসবে। এটা কি এইভাবে এসে এই সিস্টেমে কি হবে? বডি থেকে বের হয়ে যাবে, তাই না। তাহলে দেখেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরো অংশটা খাদ্য হজমের সাথে জড়িত। তাহলে এইটুকু জায়গাতে যদি প্রবলেম হয়, আপনার অবশ্যই কি ডাইজেশন রিলেটেড প্রবলেমগুলো দেখা যাবে। এরপরে যা চলে আসবে এটা কি স্টুল, এখানে কোনো খাদ্য কি হজম হবে না। লার্জ ইন্টেস্টাইনে যে খাদ্যগুলো চলে আসবে এগুলো কি স্টুল। তাহলে স্টুলটা শরীর থেকে বের হয়ে যাবে। নর্মাল অবস্থায় স্টুলের একটা কি মানে ঘনত্ব থাকে, স্টুলের একটা কি ইয়া থাকে। যদি স্টুলের কোনো প্রবলেম হয়, স্টুল রিলেটেড প্রবলেম হয়, তাহলে স্টুলটা একেবারে পাতলা হয়ে যেতে পারে, স্টুলটা একেবারে শক্ত হয়ে যেতে পারে, স্টুলটা কি মিউকাস সমৃদ্ধ হয়ে যেতে পারে। তাহলে কি স্টুল রিলেটেড প্রবলেমও আমাদের হতে পারে। লাস্ট ওয়ান আমরা যদি চিন্তা করি, যে ট্র্যাক দিয়ে কি স্টুলটা বের হয়ে যাবে, অ্যানাল ক্যানেল এবং অ্যানাস, আমরা রেকটাম, অ্যানাল ক্যানেল, অ্যানাস, যেটা দিয়ে কি স্টুল লিভ ফ্রম দ্য বডি, আমাদের বডি থেকে স্টুলটা চলে যাবে। যদি এইখানেও কোনো সমস্যা কি স্টুল রিলেটেড সমস্যা হয়, তাহলে এখানেও সমস্যা হতে পারে। যেমন আমার যদি রেগুলার কনস্টিপেশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমার কি পাইলসের সমস্যা হতে পারে। ঠিক আছে, আমার অ্যানাল ফিশার কি হতে পারে, আমার ফিস্টুলা হতে পারে। ঠিক আছে, আমার প্রোকটাইটিস হতে পারে, যদি আমার কি স্টুল রিলেটেড প্রবলেম দীর্ঘদিন ধরে থাকে। ঠিক আছে, এছাড়াও কি এটা যদি কোলন হয়ে থাকে, তাহলে কোলনে কি প্রদাহ হতে পারে, কোলনে ক্যান্সার হতে পারে। ঠিক আছে, কোলনে টিউমার হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম কি রাইজ করতে পারে এখানে। ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করে একদম পায়ুপথ পর্যন্ত যত ধরনের সমস্যা হবে, প্রত্যেকটা সমস্যা কোন সিস্টেমের আলোচ্য বিষয় হবে? ডাইজেস্টিভ সিস্টেমের। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের আমরা যে পার্টগুলো করেছি, ওই পার্টগুলোর প্রত্যেকটার কি প্রবলেমগুলাই আমরা ডাইজেস্টিভ ডিসঅর্ডার হিসেবে আলোচনা করব। ঠিক আছে, এরপরও কি এখানে একটা অর্গান ছিল, তাই না, কি নাম ছিল? লিভার, তাই তো। লিভারের সাথে গল ব্লাডার, গল ব্লাডার দিয়ে কি হতো? এখান থেকে পিত্তরস আসতো, তাই না। পিত্তরস কি ফ্যাট জাতীয় খাবার ডাইজেশনে সাহায্য করে। পিত্তরস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, আমাদের যে স্টুলের কালার হলুদ বর্ণের, এটারও কারণ কিন্তু পিত্তরস। তার মানে দেখবেন যখন আমার পায়খানার কালার কি কনস্টিপেশন হয়ে যাচ্ছে, তখন আমার স্টুলের কালার কিন্তু আর হলুদ থাকে না, কালচেটে হয়ে যেতে পারে, সাদাটে হয়ে যেতে পারে, মেটে কালারের হয়ে যেতে পারে। যখন আমার কলেরা হয়, কলেরার স্টুলেও কিন্তু কি পিত্ত থাকবে না। দেখবেন কলেরার স্টুল হয়ে গেছে কি একদম সাদাটে, চাল ধোয়া পানির মতো, তাই না। আবার ডায়রিয়ার পায়খানাতে কি থাকবে? স্টুলের কি থাকবে? পিত্ত থাকবে। কালারটা দেখে বোঝা যাবে এটা কলেরা না, এটা ডায়রিয়া। ঠিক আছে, এটা কনস্টিপেশন না, এটা ডিসেন্ট্রি। স্টুলের অবস্থা দেখে কি বোঝা যাবে।
স্যার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে সিদ্ধ রস থেকে বেরোনোর পর হলুদ যে কালারটা হয়, কিন্তু অনেকে আছে কারণ অনেকে ভেজিটেরিয়ান, অন্যান্য খাবারের কারণে কি এটা হতে পারে? অতিরিক্ত যদি আমরা লাল শাক খাই, হ্যাঁ, ঠিক আছে, অতিরিক্ত যদি আয়রন কন্টেনিং কোনো খাবার খাই, হ্যাঁ, তাহলে কি হবে? কালো হয়ে যেতে পারে না? হ্যাঁ, হ্যাঁ, কালো হয়ে যেতে পারে না? কালো হয়ে যেতে পারে। এটা ওইটার কারণে। খাবারের কারণে হয়, কিন্তু কি নর্মাল স্কুলের ফ্রিকোয়েন্সিটা খাবারের কারণে হবে না, এটা কি তিক্ত রস রিলেটেড হবে। তাহলে আপনি যদি একটা খাবার অত্যাধিক বেশি খান, তাহলে ওইটার সাথে রিলেটেড ওই দিনের জন্য সমস্যা হবে, কিন্তু এটা কন্টিনিউয়াস হবে না, তাই না? এটা কন্টিনিউয়াস হবে যে আজকে আমি লাল শাক খাইছি বা প্রচুর শাক খাইছি, আমার প্রতি এই বছর পুরো বছরই কি স্কুল খাওয়া হবে, আজকে হতে পারে, তাই না? তাহলে এটা কি ডাইজেশনের সাথে জড়িত, তাই না? আপনি শাক পরিমাণটা বেশি খাইছেন দেখে এটা হচ্ছে, কিন্তু রেগুলার কি হচ্ছে এটা আমার দেখার বিষয়। রেগুলার কখনো এরকম হবে না, ঠিক আছে? ওকে, দেখেন আমরা যদি সিম্পলি আজকে প্রাথমিকভাবে আলোচনা করি ডাইজেস্টিভ সিস্টেমের কিছু ডিসঅর্ডার, তাহলে আমরা মানে মেজর ডিসঅর্ডারগুলো কি আপনাদের বইয়ে স্পেসিফিকভাবে কি দিয়ে দেওয়া আছে। ডাইজেস্টিভ ডিসঅর্ডারগুলো দেখেন এখানে প্রথমে কি দেওয়া আছে, পেপটিক আলসার ডিজিজ, তাই না? পেপটিক আলসার ডিজিজ, এটার সাথে সম্পর্ক কোথায়? পেপটিক আলসার ডিজিজের সাথে আমরা আজকে পুরো ডিজিজ পড়বো না, জাস্ট এখানে কিছু ডিজিজের মোটামুটি ভাবে একটা বর্ণনা রিলেটেড যেটা দেখবো প্রাইমারি। তাহলে পেপটিক আলসার ডিজিজ যখন আমরা পড়বো আমাদের খেয়াল রাখতে হবে অ্যানাটমি ফিজিওলজি কোনটা লাগবে? স্টোমাক লাগবে। পেপটিক আলসার ডিজিজ যখনই আমরা পড়বো অ্যানাটমি ফিজিওলজি লাগবে আমাদের কি স্টোমাক এবং ডিউডেনাম। তাহলে স্টোমাকে মনে আছে আপনাদের স্টোমাকের ওপেনিং কয়টা বলেন তো? স্টোমাকের ওপেনিং কয়টা? স্টোমাকের ওপেনিং হচ্ছে দুইটা, একটা হচ্ছে কার্ডিয়াক ওপেনিং, একটা হচ্ছে কি পাইলোরিক ওপেনিং, তাই না? তাহলে স্টোমাকের ওপেনিং দুইটা, এটা আমার জানা লাগবে। দুই নাম্বার কি স্টোমাকের লেয়ার কয়টা? স্টোমাকের লেয়ার হচ্ছে চারটা। কি কি লেয়ার? আমরা যদি লেয়ারগুলোকে ভাগ করি তাহলে এরকম, একদম বাইরের লেয়ারটার নাম সেরাস বা আউটার লেয়ার, মাঝখানেরটার নাম হচ্ছে মাসকুলার লেয়ার, তারপরেরটার নাম কি সাবমিউকোসাল লেয়ার, এরপরেরটা মিউকাস লেয়ার। ওকে, স্টোমাকের ভিতরে চারটা লেয়ার আছে, ঠিক আছে? এর ভিতরে একদম ভিতরের লেয়ারটা হচ্ছে মিউকাস লেয়ার, তার নিচেটা হচ্ছে সাবমিউকোসাল লেয়ার। সাবমিউকোসাল এটা তো মাসকুলারি, নিচেরটা তো কি তো বলতেছি, মিউকাস লেয়ার কোনটা? একদম ভিতরেরটা। মাসকুলার লেয়ার কোনটা? দুই নাম্বারটা। তাহলে দেখেন এই মিউকাস এবং সাবমিউকোসাল লেয়ারে কোনো কি থাকে না, কোনো নার্ভ থাকে না। যেহেতু এখানে কোনো নার্ভ থাকে না, তার মানে এটা যদি নষ্ট হয়ে যায় আপনি টেরই পাবেন না, এটাও যদি নষ্ট হয়ে যায় আপনি টেরই পাবেন না। বাট মাসকুলার লেয়ার যেটা, এখানে কি থাকবে? নার্ভ থাকবে। সো ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই কি হবে? আপনি প্রচন্ড রকমের জ্বালা পোড়া করবে। অ্যাসিড হাতে লাগলে যেরকম ভাবে পুড়ে যায়, ঠিক কি এখানে মাসকুলার লেয়ারে আসলে ওইভাবে পুড়ে যাবে, সেই পরিমাণ জ্বালা যন্ত্রণায় আপনার হবে, ঠিক আছে? বাট আমাদের এই দুইটা লেয়ার এতভাবে প্রোটেক্টেড যে দেখেন এখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের শরীরে আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অনেক ঘন, মানে অনেক কনসেন্ট্রেটেড, ঠিক আছে? অর্থাৎ কি অনেক শক্তিশালী তীব্র হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? এক কথায় বলা যায় ধুমায়িত হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন কথা হচ্ছে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এখানে তৈরি হয়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যদি আমি একটা বিকারে নিতাম, ঠিক আছে, এখানে যদি একটা ব্লেড দিয়ে দিতাম, দেখা যেত 20 থেকে 25 মিনিটের মধ্যে ব্লেডটা কি ডিসলভ হয়ে যাচ্ছে। তাহলে এত শক্তিশালী একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনার স্টোমাকের ভিতরে আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে স্টোমাকের ভিতরে যদি থাকে তাহলে এটা ব্লেড গলায় ফেলতে পারলে স্টোমাকে তো এতক্ষণ কি গলায় ফেলার কথা, তাই না? কিসের জন্য গলাতে পারছে না? দেখেন এই যে ব্লেড গলাচ্ছে, কিন্তু এই যে কাঁচটা কিন্তু গলাতে পারছে না, ঠিক আছে? কাঁচের ভিতরে যদি কি 100 বছর রেখে দেন সেইভাবেই থাকবে। কিসের জন্য? কারণ কি কাঁচের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কোনো কি রিঅ্যাকশন হয় না, সিলিকনের সাথে কোনো রিঅ্যাকশন হচ্ছে না। ঠিক একই বিষয় আমাদের এই যে মিউকাস লেয়ারটা, এই মিউকাস লেয়ারের সাথে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কোনো রিঅ্যাকশন ওইভাবে নাই। যেহেতু হয় না, স্বাভাবিকভাবে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা মিউকাস লেয়ারের কোনো ক্ষতি করার কথা না। তাহলে যদি এটা মিউকাস লেয়ারের কোনো ক্ষতি না করে আমাদের গ্যাস্ট্রিক আলসার হচ্ছে কেন? ডিউডেনাম আলসার হচ্ছে কেন? প্রশ্ন না? যেহেতু এটা কোনো ক্ষতি করার কথাই না, তাহলে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যে আমাদের আলসারেশন হওয়ার কথা না। বাট এখানে আমার মনে রাখতে হবে যে আমাদের শরীরে যে লেয়ারটা, এই লেয়ারটা কিসের তৈরি? প্রোটিনের তৈরি। কিসের? প্রোটিন। আর আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছি প্রোটিন ডাইজেশন, পড়ছিলেন? প্রোটিন ডাইজেশনের প্রক্রিয়াটা আমরা পড়ছি। প্রোটিন জাতীয় খাবার আমাদের মুখে কি হয় না, কোনো ডাইজেশন হয় না। প্রোটিন জাতীয় খাবারের ডাইজেশন শুরু হয় কোথা থেকে? স্টোমাক থেকে, ঠিক আছে? স্টোমাকে কি আছে?
স্টোমাকে সেল কত ধরনের? স্টোমাকে গুরুত্বপূর্ণ 4 ধরনের সেল আছে। কি কি আছে? হ্যাঁ, স্টোমাকের 4 ধরনের সেলের ভিতর একটা হচ্ছে কি মিউকাস সেল। এটা কি করে? এই যে মিউকাস লেয়ারটা নষ্ট হয়ে গেলে এটাকে আবারও তৈরি করে দেয়। তাহলে এটা মিউকাস প্লাস পেপসিনোজেন তৈরি করে। এরপরে কি আছে? চিপ সেল, তাই না? চিপ সেল আছে, পেপটিক আর চিপ সেল। এটা কি তৈরি করে? পেপসিনোজেন তৈরি করে। সবচেয়ে ইম্পর্টেন্ট সেল প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। আরেকটা কি? এন্টারোক্রোমাফিন সেল। এটা কি তৈরি করে? গ্যাস্ট্রিন। কি তৈরি করে? গ্যাস্ট্রিন। তাহলে এখানে 4টা সেল 4 ধরনের উপাদানকে এখানে তৈরি করে দিচ্ছে। মিউকাস সেল কি তৈরি করছে? মিউকাস প্লাস পেপসিনোজেন। তাহলে কখনো যদি আমার এই মিউকাস লেয়ারটা নষ্ট হয়ে যায়, সেটাকে আবারও রিজেনারেট করে দেওয়ার ক্ষমতা আছে কার? মিউকাস লেয়ারে। আর এই যে চিপ সেল এবং মিউকাস সেল থেকে পেপসিনোজেন তৈরি হচ্ছে, এই পেপসিনোজেনের কাজ কি? তাহলে পেপসিনোজেনটা কোথায় তৈরি হচ্ছে? এখানে, তাই না? পেপসিনোজেন। এই পেপসিনোজেন যখন এখানে তৈরি হচ্ছে, আমার স্টোমাকের ভিতর কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনোজেন, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে পেপসিনোজেনটা কিসে পরিণত হয়? পেপসিনে। ঠিক আছে, পেপসিনে পরিণত হয়। আর এই পেপসিন কি করে? প্রোটিন ডাইজেশনে কি করে? প্রোটিন ডাইজেশনে সাহায্য করে। ক্লিয়ার কিনা এতটুকু? তাহলে প্রোটিন ডাইজেশনে যদি সাহায্য করে, আমরা যে খাবারের সাথে যে প্রোটিনগুলো খাবো, মাছ, মাংস, ডিম, দুধ অথবা অন্য যে কোনো ফাইবার জাতীয় খাবারই কি প্রোটিন সমৃদ্ধ, তাই না? তাহলে প্রোটিন আমরা যা খাবো সবগুলো আংশিকভাবে ডাইজেশন কোথায় হবে? স্টোমাকের ভিতরেই হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি যদি খাবারটা রেগুলার না খাই, তখন কি হবে? এই পেপসিনোজেন তো তৈরি হবে, তৈরি হয়ে পেপসিন ফর্ম করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু আছে। তাহলে পেপসিনের কাজ কি? প্রোটিন ডাইজেশন করে দেওয়া না? তাহলে আমাদের এই যে ভিতরের লেয়ারটা, এটা কিসের তৈরি? প্রোটিনের তৈরি না? সে তখন কি করবে? কোনো কিছু না পেয়ে আমাদের এই লেয়ারটাকে ডাইজেস্ট করা শুরু করবে। যখন এই লেয়ারটা ডাইজেস্ট হয়ে যাবে, আপনি টেরই পাবেন না। এরপর আবারও কি আমার বডির মিউকাস সেল এটাকে আবারও কি করবে? রিজেনারেট করে দিবে, আবারও ডাইজেস্ট করবে, আবারও কি রিজেনারেট করে দিবে। যখন রিজেনারেট করার হারটা ডাইজেশন করার হারের থেকে কম হবে, তখন এই লেয়ারটা ক্ষয় হয়ে যাবে, নিচের লেয়ারটা এসে কি ডাইজেস্ট হওয়া শুরু হবে। তারপরে নিচের লেয়ারটা যখন ডাইজেস্ট হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড মাসেল লেয়ারে পড়ে মাসেলটাকে পুরাই ফেলবে। এটাই কি? আলসার হলো। আলসার মানে কি? ঘা, ক্ষত, ডিউ টু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে আমার স্টোমাকে এবং ডিউডেনামে যে ঘা হবে, এই ঘাটাকে আমরা কি বলতেছি? পেপটিক আলসার ডিজিজ বলতেছি। ঠিক আছে, তাহলে পেপটিক আলসার শব্দটা আসছে কিছু থেকে? পেপসিন থেকে, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনের কারণে এই সমস্যাটা হচ্ছে। তাহলে আপনি ধরেন এটা হওয়ার খুব গুরুত্বপূর্ণ কারণ কি? একদিনে কারণ এই আলসারেশনের প্রবলেম হবে না। ঠিক আছে, সেই জন্য কি ছোট বাচ্চাদের আলসারেশনের প্রবলেম দেখেন? দেখা যায় না। কখন থেকে দেখেন? যখন সে খাবার দাবার ইরেগুলার শুরু করে অথবা অন্য কোনো কন্ডিশন তার ভিতরে কি ডেভেলপ করে। ঠিক আছে, আমরা জানি অনেকগুলা কারণ আমরা পড়বো পেপটিক আলসার। তবে যে কারণগুলা সচরাচর আমরা জানি, এগুলো সচরাচর কারণ, এগুলো মূল কারণ না। ঠিক আছে, আমরা চিকিৎসা করার জন্য আমাদের করতে হবে কি? একদম পেপটিক আলসার ডিজিজের মূল কারণটা। ঠিক আছে, ওকে, কোথায় ছিলাম আমরা? ওকে, ফাইন। তাহলে একটা জিনিস ক্লিয়ার আমাদের, যে স্টোমাকের লেয়ার এবং কি স্টোমাক থেকে যে জিনিসগুলো নিঃসৃত হয়, এগুলোর কারণে কি হচ্ছে? পেপটিক আলসার ডিজিজ আমাদের হচ্ছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, যদি আমি মনে করেন খাবারটা ইরেগুলারলি খাচ্ছি, ঠিক আছে, কীরকম ইরেগুলার? আমার যদি আমি চাকরি করি, ধরেন আমার কি সকাল 8টায় ডিউটি, তাহলে আমি অবশ্যই কি 7টা সাড়ে 7টার মধ্যে খেয়ে দিয়ে কি বাসা থেকে বের হয়ে যাবো। বাসা যদি অফিস যদি কাছে থাকে, অফিস যদি দূরে থাকে আরও আগে কি 7টার দিকে খেয়ে বের হয়ে যাবো। সপ্তাহে যদি 6 দিন আমার এই রুটিন হয়, তাহলে আমার কি বায়োলজিক্যাল ক্লক কি হয়ে যাবে? এস্টাবলিশড হয়ে যাবে যে আমি প্রতিদিন কয়টায় খাবার খাই? 6:30 থেকে 7টার মধ্যে। খাবার কয়টায় খাই? 6:30 থেকে 7টার মধ্যে। দুপুরে মনে করেন অফিসে লাঞ্চ টাইম হচ্ছে 1টা থেকে 2টা, তাহলে আপনি এর বাইরে তো খেতে পারবেন না। আপনি প্রতিদিন 1টা থেকে 2টার মধ্যেই খাবার খান। রাতে এসে আবার সকালে যেতে হবে, তাড়াতাড়ি ঘুমায় পড়ে, তাহলে রাতে এসে 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টার মধ্যে কি খাবার খাচ্ছেন। তাহলে আপনার খাবারটা কিন্তু একটা রুটিনে চলে আসতেছে, তাই না? যখন আপনার এই বায়োলজিক্যাল ক্লকটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে, তখন আপনার কি এটা ব্রেনের অটোমেটিক সিস্টেম। ঠিক আছে, এটা আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লক। যখনই সন্ধ্যা 6:30 বাজবে, সকাল 6:30 বাজবে, তখনই আপনার শরীরে কি হবে? স্টোমাক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হওয়া শুরু হবে। কারণ কি আপনি এখন খাবার খাবেন। ক্লিয়ার কিনা? তাহলে আবার যখন 1টা বাজবে, তখন আবার কি হবে? বড় অ্যামাউন্টের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ শুরু হবে। আবার যখন কি 9টা বাজবে, তখন কি অটোমেটিকভাবে, হ্যালো,
আছে। ওকে, তাহলে দেখেন আপনার কি খাবার টাইমটা রেগুলার ছিল না, রেগুলার থাকার কারণে কি হবে, ওই যে আপনার কি হবে একটা নির্দিষ্ট টাইম যে 6টা থেকে 6:30 থেকে 7টার মধ্যে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ শুরু হতো, কারণ আপনি এই সময় খাবার খান। আবার এখানে 1টা থেকে 2টার মধ্যে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হবে। আবার এদিকে কি 8টা থেকে 9টার ভিতরে কি শুরু হবে। বাট মনে করেন আপনার 15 দিনের ছুটি, ঠিক আছে, 15 দিনের ছুটি, এখন আপনার এই রুটিনটা কি আর থাকবে না। বাট আপনার রুটিন না থাকলে কি হবে, বডি কিন্তু তার রুটিন ঠিকই মেনটেন করবে। বডি কি করবে 6:30 থেকে 7টার ভিতরে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাককে ফুল করে রাখবে। আপনি ঘুম থেকে উঠছেন কয়টা, 11টায়, ঘুম থেকে উঠছেন কয়টায়, 11টা। তাহলে এই যে লং টাইম হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কি পেপসিনের রিয়াকশনে যে পেপসিনোজেনের রিয়াকশনে যে পেপসিন তৈরি হবে, সে কি করবে, বসে থাকবে। সে তখন ধীরে ধীরে আপনার এই লেয়ারটাকে ক্ষয় করে ফেলবে। আপনি দীর্ঘ সময় রাত জাগতেছেন, কারণ কি পরের দিন সকালে ওঠার কোনো টেনশন নাই। তাহলে এই যে রাত জাগতেছেন, এই রাত জাগার কারণে কি হবে, একই বিষয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড অধিক পরিমাণে নিঃসরণ হবে, আপনার কি গ্যাস্ট্রিক আলসারের সম্ভাবনা বেড়ে যাবে। তার মানে কি আমরা যখন আমাদের বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী চলবো, তখন আমাদের কি অ্যাটলিস্ট ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড রোগগুলো হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। যখনই আমরা আমাদের ইচ্ছা মতো লাইফ লিড করবো, ঠিক আছে, যে আজকে একরকম, কালকে একরকম, পরশু আরেক রকম, তখন কি হবে দেখেন, আপনি একদিন খান 2টার সময়, একদিন খান 3টার সময়, একদিন খান 4টার সময়, বডি কি কনফিউজড হয়ে যাবে যে আপনি কখন খান। আলটিমেট তখন সারাদিনই কি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি পরিমাণে নিঃসরণ করতে থাকবে। এই অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে কি হবে, আপনার গ্যাস্ট্রিক আলসার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে আপনি যদি জাস্ট আপনার খাওয়ার টাইমটা, কয়েকটা জিনিস যদি আমরা কি টাইমলি করতে পারি, তাহলে কিন্তু কি 50% রোগ থেকে আমরা কি ইজিলি মুক্ত হয়ে যাব। এখানে কোনো ডাক্তারি ট্রিটমেন্টেরও দরকার হবে না। যদি রোগীটা আপনি অ্যাস্টাবলিশ করে দিতে পারেন তার ফুড মানে কি রুটিন, যে সে একটা নির্দিষ্ট সময় খাবার খাবে। নির্দিষ্ট সময় মানে কি এরকম না যে 6:30টায় বসতে হবে, 6টা থেকে 7টার মধ্যে খায়, 1 ঘন্টা টাইম, ডিউরেশনটা কি 1 ঘন্টা, 6টা থেকে 7টার মধ্যে খাবে, 1টা থেকে 2টার মধ্যে খাবে, 8টা থেকে 9টার মধ্যে খাবে। ইটস এ রুটিন। এইভাবে আমার বডি কি হয়ে যাবে, হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এরপর আমি ঘুম থেকে উঠবো কয়টায়, 5টা, প্রতিদিনই 5টায়। ঘুমাবো কয়টায়, 10টা বা 10:30, 11টায়। তাহলে প্রতিদিন আমি 11টায় ঘুমাবো। তাহলে আপনার ঘুমের টাইমটা যদি ফিক্সড হয়, খাবারের টাইমটা যদি ফিক্সড হয়, আর এক্সারসাইজের একটা টাইম যদি ফিক্সড করতে পারেন, এই 3টা জিনিস যদি আপনি ফিক্সড করতে পারেন লাইফে, যে আপনার একেবারে বাইরে যদি ঘূর্ণিঝড়ও হয়ে যায়, তাও এগুলো কি হবে না, মিস হবে না। আপনার অ্যাপ্রক্সিমেট কি 50% বিভিন্ন বিহেভিয়ারিয়াল ডিজিজ হবে না, শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন, ঠিক আছে। আর যদি আপনি চান কি রুগীকে পার্মানেন্টলি সুস্থ করবেন না, কারণ পার্মানেন্টলি সুস্থ করলে কি প্রচুর ওষুধ বেচা বিক্রি কম হবে, তাই না। বরঞ্চ কি রুগীকে এমন একটা ওষুধ দিবেন, 2টা ওষুধ দিয়ে চিকিৎসা করে 3 নাম্বার একটা ওষুধ দিবেন, সেই ওষুধে কি করবে, আরেকটা নতুন রোগ হবে, এটা থেকে সুস্থ হয়ে আরেকটা নতুন রোগ হয়ে আবার আসবে, আবারও চিকিৎসা করবে। 4-5টা ওষুধ দিবেন এই রোগ থেকে ভালো হওয়ার জন্য, একটা ওষুধ দিয়ে দিবেন যেন কি আবার নতুন রোগ হয়। সারা বছর কি আপনার সাথে কন্টিনিউয়াস যোগাযোগের ভিতরে থাকতে হবে, তাহলে না আপনার কি বাড়ি গাড়ি হবে, তাই না। ঠিক আছে, আপনি দেখেন আমরা বারবারই বলতেছি, ইউআরএ কি বলেন, সার্ভিস গিভার। তার মানে কি আপনি যদি নিজেকে সার্ভিস গিভার হিসাবে প্রতিষ্ঠিত করতে না পারেন, আলটিমেট আপনার ডেভেলপ হবে না, ঠিক আছে। কারণ কি আপনি এমন একটা জায়গায় আছেন, যে জায়গাতে কিন্তু সবই আপনার পরিচিত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরাই থাকবে, তাই না। তাহলে এদেরকে যদি আপনি সঠিক সার্ভিস দিয়ে উপযুক্ত হেলথ গড়ে তুলতে না পারেন, আলটিমেট এটা আপনার জন্য কি একটা ফেলিওরিটি। কারণ আমাদের জন্যই কিন্তু আজকে কি স্পেশাল ডাক্তারগুলোর কি মানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব কষ্টকর হয়ে গেছে। একজন স্পেশালিস্ট ডাক্তার যদি একদিনে 15টা রোগী দেখতো, তাহলে যত ভালোভাবে রুগীটাকে দেখতো, একদিনে যদি 100 রুগী দেখে তত ভালোভাবে দেখা সম্ভব। তাহলে ওনার কাছে একদিনে 100 না, সিরিয়াল আছে 150, উনি 100 বেশি কি, উনি তো মানুষ, ঠিক আছে। এই সিরিয়ালটা কিন্তু আমরা তৈরি করে দিই, এটা জানেন। আমরা যখন প্রাথমিক অবস্থাতে রোগীকে হেয়ার অ্যান্ড দেয়ার ওষুধ খাওয়াচ্ছি, ঠিক আছে, এই ওষুধগুলো ইফেক্ট করতেছে কোথায়, কিডনির উপর, লিভারের উপর, হার্টের উপর, শরীরের অন্যান্য কি মেজর অর্গানের উপর। তাহলে অর্গানগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। এই রোগী 10 বছর ভালোই ছিল, 10 বছর পরেই কি আমার কাছে আর আসবে না, কারণ কি উনি তখন কিডনি ফেইলর, লিভার ফেইলর, তখন উনি হ্যাপাটোলজিস্টের কাছে যাবে, নিউরোলজিস্টের কাছে যাবে, নেফ্রোলজিস্টের কাছে যাবে, তাই না। তখন আর আমার কাছে আসবে না। আর আমি কি ওদের চাপটা বাড়াই দিলাম। বাট আমি যদি ওকে কি সঠিক হেলথের ডেফিনেশনটা বুঝিয়ে দিয়ে সঠিকভাবে চলা দেওয়াটা এত সহজ না বিষয়গুলো। বাট আপনি যদি ট্রাই করেন, 10 জনের মধ্যে 3 জনের তো হবে, এই 3 জনই আপনার কি সাকসেস।
আপনি চেষ্টা করলে সবাই যদি ভালো হয়ে যেত তাহলে তো হইতোই, তাই না? একই ক্লাসে পড়ে, আপনারাও কি একই ক্লাসে পড়তেছেন, একই টিচার ক্লাস নিচ্ছে, এরপরও একজন ফার্স্ট হচ্ছে একজন লাস্ট হচ্ছে, তাই না? সবার রিসিভিং পাওয়ার একরকম না, ঠিক আছে? সবার গুরুত্বটাও কি একরকম না। আপনার কাজ কি বলে যাও, কে শুনলো না শুনলো এটা কি আপনার কাজ না, ঠিক আছে? নিজের দায়িত্বটা যদি আমরা ঠিকভাবে পালন করি তাহলে অ্যাটলিস্ট আমরা কি করতে পারবো, ওই লেভেলে ডাক্তারের কাছে রুগী কম যাবে, আর রুগী যদি কম যায় সার্ভিস কি বেশি পাবে, ভালো পাবে। কিন্তু আমরা চিন্তা করতেছি আমরাই কি এক একজন এমন ডাক্তার যেমন ওষুধ দিব প্রেসক্রিপশনে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কি ভরায় ফেলবো, আর বিক্রি করতে হবে তো, ঠিক আছে? এইভাবে চিন্তা করা যাবে না। কারণ কি একটা জিনিস কখনোই বলবেন না যে আপনার রিজিকের মালিক কখনোই আপনি না। আপনি এতগুলো ওষুধ দিলে অনেক টাকা ইনকাম করলেন, এটা থেকে যে আপনার রিজিক আসবে কখনো আপনি কি চিন্তাও করতে পারবেন না। রিজিক 4 ধরনের, এটা যদি পড়েন তাহলে দেখবেন, ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে দুর্বলতম রিজিক হচ্ছে ধন সম্পদ, ঠিক আছে? ওকে ফাইন, আমরা এদিকে যাচ্ছি না। তাহলে পেপটিক আলসার ডিজিজ রিলেটেড বিষয়গুলো তো ক্লিয়ার। এই হচ্ছে কিসের জন্য? হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিনের রিঅ্যাকশনের জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি খাবারের ইরেগুলারিটি কি মূল কারণ। আপনি দুপুরে টিফিনে অফিসে স্কুলে যাচ্ছেন, স্কুলে যেয়ে কি খাবারটা রেগুলারলি খাচ্ছেন না, ইরেগুলারলি খাচ্ছেন, ঠিক আছে? আপনি মার্কেটিংয়ে চাকরি করেন, আজ কখনো এই সময় খাচ্ছেন, কখনো ওই সময় খাচ্ছেন, কখনো ওই সময় খাচ্ছেন, ধীরে ধীরে কি হবে, একদিনে না কিন্তু যখন এটা আপনি কন্টিনিউ করবেন তখনই কি এই সমস্যাটা দেখা দিবে। ক্লিয়ার তো? তাহলে পেপটিক আলসার ডিজিজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ডিজিজ, এটা খুবই কমনলি আমাদের এখানে কি আসবে। ওকে, এরপরে কি আছে? পেপটিক আলসার ডিজিজের পর কি আছে? গ্যাস্ট্রো জিইআরডি, জিইআরডি গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজটা কি? এই যে আমাদের স্টোমাকটা দেখা হবে, তাই না? এখন কথা হচ্ছে স্টোমাকের ভিতরে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক বেশি থাকবে, ফুল থাকবে, তখন কি খাবার যখন এদিক দিয়ে পড়বে স্টোমাকটা তো কি পাম্পিং অবস্থা থাকে, তার ক্রিয়া করতেছে, মানে এর ভিতরে একটা পেরিস্টালসিস মুভমেন্ট আছে, তাই না? ঠিক আছে, এটা কি সংকোচন প্রসারণ করে। তাহলে এটা সংকোচন প্রসারণের কারণে যখন খাবারটা এখানে পড়বে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো কি উপরে চলে আসবে ড্রপ আকারে। যদি এখানে একটা বাল্ব আছে তাহলে ড্রপ আকার উপরে চলে গেলে কি হবে, দেখেন স্টোমাক তো হাইড্রোক্লোরিক অ্যাসিডে প্রোটেক্টেড, কিন্তু আমার ইসোফেগাস এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডে প্রোটেক্টেড না। যখনই হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে লাগবে সাথে সাথে কি পুড়ে যাবে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগার কারণে ইসোফেগাসের বিভিন্ন অংশ পুড়ে গেলে কি হবে, যখনই খাবার খাবেন বার্নিং সেন্সেশন হবে, বুক জ্বালা পোড়া হবে, ঠিক আছে? যখনই খাবার খাবেন কি বুক জ্বালা পোড়া হবে। এটা থাকলে কি টক ভেঁকুর আসবে। যদি বুক জ্বালা পোড়া করে, খাবার খেলেই বুক জ্বলে, টক ভেঁকুর আসে, ঠিক আছে? তখন বুঝতে হবে কি জিইআরডি প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। তাহলে গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ কোথায় হচ্ছে? গ্যাস্ট্রো মানে কি স্টোমাক, ইসোফেগাস মানে কি ইসোফেগাস, রিফ্লাক্স মানে কি উপরের দিকে বসে করার কারণে যে ডিজিজটা হচ্ছে গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। বলবো আমরা একটু, এটা পড়বো না হয়তো। এরপর দেখেন জোলিঞ্জার-ইলসন সিনড্রোম। অ্যাকচুয়ালি এটা কোনো ডিজিজ না, এটা একটা কি সিমটম বা লক্ষণ, সরি এটা একটা কারণ গ্যাস্ট্রিক আলসারের। জোলিঞ্জার-ইলসন সিনড্রোম গ্যাস্ট্রিক আলসারের কি একটা কারণ, তবে খুব রেয়ার একটা কারণ, ঠিক আছে? এই কারণটা কিভাবে হয় আমরা কি যখন এটা পেপটিক আলসার ডিজিজ পড়বো তখন এটা আমরা কি আলোচনা করবো। এরপরে কি আছে? ডাইজেস্টিয়া এন্ড হ্যাঁ, ডিসপেপসিয়া অ্যান্ড ইনডাইজেশন। ডিসপেপসিয়া মানে কি? ডিসপেপসিয়া মানে কি? ইনডাইজেশন মানে কি? ইনডাইজেশন যেটা ডাইজেশন হচ্ছে না সেটা বোঝায়, কিন্তু ডিসপেপসিয়া আচ্ছা, একটা হচ্ছে দেখেন অজীর্ণ বদ হজম বলি, ঠিক আছে? অজীর্ণ বদ হজম এটাকে বলা হয় কি ডিসপেপসিয়া। আর একটা হচ্ছে কি ইনডাইজেশন, হ্যাঁ অজীর্ণ, ঠিক আছে? অজীর্ণ বা বদ হজম। একটা হচ্ছে ডিসপেপসিয়া, আরেকটা কি ইনডাইজেশন, কাছাকাছি টার্ম এগুলো খুব। এরপরে কি আছে? ডায়রিয়া। হ্যাঁ, এখন আমাদের কি চলে আসবে? তাহলে এই টাইপের রোগগুলো যখন চলে যাবে, এখানে কিন্তু রোগ একটা দুটা না, আরও অনেকগুলো রোগ আছে, প্রায় কি 50 থেকে 60টা রোগ আছে শুধু ডাইজেস্টিভ সিস্টেমে, কমন কিছু রোগ, বাট আমরা সবগুলো রোগকে আলোচনা করতে পারবো না। তাহলে কি কি রোগ আছে আমি একবার করে বলে যাই জাস্ট। স্টুল রিলেটেড কিছু রোগ আছে, তাই না? এটা আমরা জানি স্টুল রিলেটেড রোগগুলো কি লার্জ ইন্টেস্টাইনের সাথে সরাসরি সম্বন্ধযুক্ত। দেখেন যদি আমার লার্জ ইন্টেস্টাইন এটা হয়ে থাকে, ওকে, তাহলে এখানে অ্যাপেন্ডিক্স থাকবে, তাই না?
স্মল ইন্টেস্টাইন কি এদিক দিয়ে খাবারটা লার্জ ইন্টেস্টাইনে এসে পড়লো, এটা কি স্টুল। তাহলে স্টুলটা দেখেন উপরের দিকে আসবে, পাশে যাবে, বাম পাশে যাবে, নিচের দিকে নামবে, এদিক দিয়ে এসে কি বের হয়ে যাবে, তাই না? তাহলে স্টুলের যে গতিপথ এই পুরাটাকে আমরা কি বলি লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের পার্টগুলো মনে আছে? এটার নাম কি সিকাম, এটার নাম অ্যাসেন্ডিং কোলন, এটার নাম ট্রান্সভার্স কোলন, এটার নাম ডিসেন্ডিং কোলন, এটার নাম সিগময়েড কোলন, এটার নাম রেকটাম, এটার নাম অ্যানাল ক্যানাল এবং অ্যানাস, তাই না? তাহলে এগুলো কি পুরাটাই লার্জ ইন্টেস্টাইনের পার্ট। এখন কথা হচ্ছে এই লার্জ ইন্টেস্টাইনে স্টুল রিলেটেড যে কমন সমস্যাগুলো হতে পারে, কি কি সমস্যা হতে পারে? 1 নম্বর সমস্যা ডায়রিয়া, 2 নম্বর সমস্যা কলেরা, 3 নম্বর সমস্যা কনস্টিপেশন, তাই না? তাহলে দেখেন ডায়রিয়া কলেরা সমস্যা দুটো কিছুটা কাছাকাছি একই রকম, দুইটাতেই কি হয় পায়খানা একেবারে কি পানি পানি, পুরো স্টুলটা ওয়াটার স্টুল, তাই না? আবার দেখেন কনস্টিপেশনটা ঠিক তার বিপরীত। হ্যাঁ, কনস্টিপেশন কি এটা যেমন পানি, এটা যেমন কি হার্ড। আবার আমরা যদি বলি ডিসেন্ট্রি, হ্যাঁ ডিসেন্ট্রি এই দুটার মাঝখানে, তাই না? ডিসেন্ট্রিতে কি হবে ডায়রিয়ার মতো একদম পানিও না, কনস্টিপেশনের মতো কি একদম শক্তও না, নরম স্টুল, বাট এখানে প্রবলেম থাকবে, স্টুলের পরিমাণ কম হবে, স্টুলে কি থাকবে মিউকাস থাকবে। ডিসেন্ট্রি এই তিনটাই চারটায় আমরা কি বিস্তারিত করব, ঠিক আছে? ডায়রিয়াও করব, কলেরাও করব, কনস্টিপেশনও করব, ডিসেন্ট্রিও কি আমরা এই সেমিস্টারে করব, ঠিক আছে? তাহলে একটা জিনিস ক্লিয়ার যে আমাদের স্টুল রিলেটেড 3টা সমস্যার ভিতরে 2টা সমস্যা অনেকটা একই রকম, একটা হচ্ছে কলেরা, একটা হচ্ছে কি ডায়রিয়া, আরেকটা কি কনস্টিপেশন, আরেকটা কি ডিসেন্ট্রি। কনস্টিপেশন হচ্ছে হার্ডনেস অফ স্টুল, ডিসেন্ট্রি হচ্ছে কি ডিসেন্ট্রি হচ্ছে জাস্ট কি স্টুলের পরিমাণ কম হবে, স্টুল ফ্রিকোয়েন্সি বেশি হবে, হ্যাঁ মিউকাস থাকবে স্টুলের সাথে, তার মানে স্টুল উইথ মিউকাস, তাই না? এটা হচ্ছে কি ডিসেন্ট্রি। ওকে, তাহলে স্টুল রিলেটেড জিনিসগুলো। এখন দেখেন যদি ডায়রিয়া এবং কলেরা আপনার হয়, এই দুইটা হলে শরীরে যে মানে কমপ্লিকেশনটা দেখা যাবে সেই ম্যাক্সিমাম ওই কমপ্লিকেশনটা একটা রোগের মধ্যে পড়বে, সেই রোগটার নাম কি কি ডিহাইড্রেশন, তাই না? পানি শূন্যতা। তাহলে আমরা কি শরীরে পানি শূন্যতা চলে আসতে পারে। ওকে, তাহলে ডিহাইড্রেশন হতে পারে ডায়রিয়া এবং কলেরার কারণে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ডিহাইড্রেশনের লেভেলটা বোঝা লাগবে যে ডিহাইড্রেশন লেভেলটা কীরকম ডিহাইড্রেশন হচ্ছে, মাইল্ড, মডারেট না সিভিয়ার ডিহাইড্রেশন, ঠিক আছে? ডিহাইড্রেশন আসলে আছে কিনা এটারও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। ওকে, এখন দেখেন ডিহাইড্রেশন হয়ে গেলে খাবার রিলেটেড আরেকটা প্রবলেম মুখের এই সাইড দিয়ে আসে কি ভমিটিং, তাই না? তাহলে এখানে দেখেন এই পর্যন্ত আমাদের মোটামুটি হয়ে গেল 8টা ডিজিজ না, 8টা ডিজিজ, 8টা না 9টা। আরেকটা হচ্ছে কি ফুড পয়জনিং। ফুড পয়জনিংটা কি হয় ডাইজেস্টিভ সিস্টেমে একেবারে ডায়রিয়ার মতো হয়ে যেতে পারে, অর্থাৎ কি আপনি একটা খাবার খাইছেন, এই খাবারের ভিতরে কোনো বিষক্রিয়া ছিল, বিষাক্ত কোনো উপাদান ছিল, অথবা খাবারের ভিতরে খুব খারাপ একটা ব্যাকটেরিয়া ছিল, এই ব্যাকটেরিয়া আপনার স্টোমাকে যে কি করছে বিষক্রিয়া করে ফেলছে, আলটিমেট তখন আপনার কি ফুড পয়জনিং হয়ে গেছে, তাই না? ডায়রিয়া হয়ে গেছে আলটিমেট। এরপরে কি হতে পারে দেখেন নাউসিয়া, ভমিটিং, হেমাটেমাসিস, তার আগে ভার্টিগো হতে পারে। নাউসিয়া মানে কি? নাউসিয়া মানে হচ্ছে বমি বমি ভাব, ভমিটিং মানে কি বমি হয়ে যাওয়া, আর হেমাটেমাসিস মানে কি স্যার? হেমাটেমাসিস মানে রক্ত বমি। তাহলে বমির সাথে যদি কি রক্ত আসে, তাহলে বমির সাথে যদি রক্ত আসে এই টার্মটাকে বলা হবে হেমাটোমাসিস। যদি নর্মালি বমি হয় তাকে বলা হবে শুধু ভমিটিং, আর যদি বমি বমি ভাব আসে এটাকে বলা হবে কি নাউসিয়া, ঠিক আছে? এরপরে দেখেন কি বলছে ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল বাউল সিনড্রোম বলতে আমরা কি বুঝতেছি যে বাউল ইরিটেবল, বাউল ইরিটেবল মানে কি যন্ত্রণাদায়ক, সহজ রূপটার নাম আইবিএস, আমরা অনেকে আইবিএস নামে বেশি চিনি, ঠিক আছে? আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম। তাহলে ইরিটেবল মানে যন্ত্রণাদায়ক, বাউল মানে কি স্টুল, তাহলে লোকটার কি সমস্যা হবে? যতবার পায়খানা করতে যাবে ততবারই কি হবে পেটে মোচড় দিয়ে প্রচন্ড পেট ব্যথার সাথে কি হবে পায়খানা হবে, ঠিক আছে? তাহলে এটা লার্জ ইন্টেস্টাইনে কোলাইটিস হওয়ার কারণে এটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? তাহলে ইরিটেবল বাউল সিনড্রোমটা হচ্ছে যন্ত্রণাদায়ক স্টুল দেয়, সহজ কথা যুক্ত, কিন্তু এটা কি পেটের ব্যথা হতে পাইলসের কারণে এই সমস্যাটা যেটা হচ্ছে এটা ইরিটেবল বাউল সিনড্রোম না। ইরিটেবল বাউল সিনড্রোম কি লার্জ ইন্টেস্টাইনের সমস্যার কারণে কি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নেক্সট ওয়ান অ্যাসিডিটির সমস্যা। অ্যাসিডিটির সমস্যা বলতেছি যে স্টোমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা রিলিজ হয় এটা কি কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। যদি কমে যায় এটাকে বলা হবে কি হাইপোকলহাইড্রিয়া, যদি বেড়ে যায় তাকে কি বলা হবে হাইপারকলহাইড্রিয়া। এরপর কি দেওয়া আছে অ্যাসাইটিস। অ্যাসাইটিস মানে আমরা কি বুঝবো?
অ্যাসাইটিস মানে সহজভাবে যদি আমি বুঝি, অ্যাসাইটিস মানে হচ্ছে পেটে পানি আসা। ঠিক আছে, আমরা কোয়াশিয়কর একটা রোগ বলবো, দেখবেন বাচ্চাদের হয় প্রোটিনের অভাব, এইটুকু কি হয়, পেটে পানি চলে আসে। এছাড়াও যদি কারোর লিভার ডিজিজ থাকে তাহলে কি হতে পারে, পেটে পানি চলে আসতে পারে। তাহলে পেটে যদি পানি আসে, এই টার্মটা মেডিকেলি কি বোঝানো হয়, অ্যাসাইটিস। তাহলে কোথাও যদি লেখা থাকে অ্যাসাইটিস, আপনি খুব সহজে বুঝবেন কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে বা পেটের ভিতরে কি পানি চলে আসছে। ঠিক আছে, তাহলে পেটে পানি আসাটাকে কি বলা হচ্ছে, লস অফ অ্যাপিটাইট অ্যান্ড ফ্লাটুলেন্স। লস অফ অ্যাপিটাইট মানে কি, ক্ষুধা মন্দা, আপনার কি পেট ফুলে আছে। ফ্লাটুলেন্স মানে কি, পেট ফুলে আছে কোনো কারণে, ক্ষুধা লাগতেছে না। ঠিক আছে, এটাও কি ওই গ্যাস্ট্রাইটিস রিলেটেড সমস্যার ভিতরে এক ধরনের সমস্যা। হাইপারকলহাইড্রিয়া, হাইপোকলহাইড্রিয়া। হাইপার মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি রিলিজ হয়, হাইপো মানে কি কম রিলিজ হয়। নেক্সট ওয়ান দেখেন, অ্যাট্রোপি অ্যান্ড হাইপারট্রপি অফ স্টোমাক। অ্যাট্রোপি মানে কি, অ্যাট্রোপি মানে হচ্ছে ছোট হয়ে যাওয়া, হাইপারট্রপি মানে কি বড় হয়ে যাওয়া। স্টোমাক কি হতে পারে, ছোট হয়ে যেতে পারে, বড় হয়ে যেতে পারে। ঠিক আছে, সিম্পলি দেখেন, যদি আমার এই হাতটা প্যারালাইসিস হয় তাহলে ধীরে ধীরে কিন্তু হাত চিকন হয়ে যাবে। পোলিও রোগীদের দেখছেন না, হাত পা চিকন হয়ে যায় না, এটা কি অ্যাট্রোপি। আবার যারা জিম করে, ঠিক আছে, এদের দেখছেন মাসেল টাসেল কি ফুলে যায়, এটা কি হাইপারট্রপি। হাইপারট্রপি আর অ্যাট্রপি কি, সেলের সংখ্যা না বেড়ে শুধুমাত্র কি সেলের সাইজ বড় হয়ে, সেলের সাইজ ছোট হয়ে কি হবে, অর্গানের আকার আকৃতি যদি ছোট বড় হয়, একটা হবে হাইপারট্রপি, একটা হবে কি অ্যাট্রপি। বড় হয়ে গেলে কি হবে হাইপারট্রপি, ছোট হয়ে গেলে কি হবে অ্যাট্রপি। ক্লিয়ার কি না? এরপরে কি আছে, হার্নিয়া, হিকাফ। হার্নিয়া মানে কি, দেখেন হার্নিয়া রোগটা আমরা কমনলি পরিচিত, এই রোগটা আমরা আসলে এখানে করবো না, সার্জারিতে এটা আলোচনা মূল বিষয়টা। ঠিক আছে, তারপরে জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য বলতেছি যে আমার দেখেন পেরিটোনিয়াম লেয়ার থাকে একটা, তাই না? পেরিটোনিয়াম লেয়ার মানে কি, পেরিটোনিয়াম হচ্ছে আমার, আপনার গরুর ভুঁড়ি ছাড়াইছেন না, যখন গরুর ভুঁড়িটাকে আলাদা করে তখন গরুর ভুঁড়িটাকে একটা পর্দার মধ্যে থাকে। ঠিক আছে, হ্যাঁ স্তরের মধ্যে থাকে, তাই না? এটা তো অনেকে কি ওই যে ভুল তৈরি করে, তাই না? এখন কথা হচ্ছে এই যে তেলের স্তরটা বা একটা পর্দা, এই পর্দাটার নাম কি, পেরিটোনিয়াম। আমাদের ভুঁড়িতেও কি এই পর্দাটা রয়ে গেছে। যখন এই পর্দাটা কাটবে ভুঁড়িটা কিন্তু এলোমেলো হয়ে যাবে, যখন এই পর্দাটা আমি কাটাবো সাথে সাথে কি হবে, ভুঁড়িটা এলোমেলো হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই যে পর্দা, এই পর্দাটা তো আমাদের জিআইটাকেও আছে, তাই না? এখন কথা হচ্ছে যদি এই পর্দার কোনো একটা অংশ দুর্বল হয়ে যায়, এই দুর্বল অংশ দিয়ে ইন্টেস্টাইনের কোনো অংশ বাইরে বের হয়ে আসে, এটাই হার্নিয়া। ঠিক আছে, তার মানে এই পর্দা দিয়ে দেখেন নিচের দিকেও আসতে পারে, নিচের দিকে ইন্টেস্টাইন এসে আমার কি অন্ডকোষের ভিতরে অথবা স্পুটামের ভিতরে কি জমে স্পুটাম সহ বড় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা কি হার্নিয়া। হার্নিয়া মানে জাস্ট এই পেরিটোনিয়াম লেয়ারটা, আমরা যদি ডাইজেস্টিভ ট্র্যাকের এই হার্নিয়াটার কথা চিন্তা করি তাহলে কি পেরিটোনিয়াম লেয়ারটা দুর্বল হয়ে যাওয়ার কারণে মাসেল কি এইটা দিয়ে যদি, কারণ এখানে খুব কনজেস্টেড অবস্থায় থাকে, তাই না? এখান থেকে যদি কোনো একটা অংশ বাইরে বের হয়ে আসে, চিকিৎসা কি, আলটিমেট চিকিৎসা সার্জারি যদি একদম ভালোভাবে করতে চান। প্রথম দিকে কি, প্রথম দিকে আপনি দেখেন এখানে যদি এই জিনিসটা বের হয়ে আসে, উঁচা হয়ে থাকবে না, উঁচা হয়ে থাকবে কিনা, আপনি যদি প্রথম দিকে টিপ দেন এটা কি ভিতর দিকে চলে যাবে। আবার একটু মনে করেন কনস্টিপেশন হয়েছে আপনার, আবার একটু প্রেশার দিচ্ছেন, আবারও কি হয়ে যাবে, বের হয়ে আসবে। ঠিক আছে, এটা কি করতে হবে, এটা ভিতরে ঢুকে জাস্ট এই দুটাকে একত্র করে দিতে হবে, আলটিমেট ওই সার্জারি প্রসিডিউরে যেতে হবে। এরপরে কি আছে, তাহলে হার্নিয়া জিনিসটা ক্লিয়ার তো, যে হার্নিয়া আলটিমেট এভাবে হবে। পরে আমরা করব বিভিন্ন ধরনের হার্নিয়া আছে, কোন জায়গায় হচ্ছে এটার উপর ভিত্তি করে কি হার্নিয়াটা বিভিন্ন প্রকার। ওকে, এরপরে কি আছে, হিকাপ। হিকাপ মানে কি, হেজ কি, তাই না? এটা আমাদের এমনি কি, এই আমাদের যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের রিফ্লেক্সের কারণে এমনিতে হেঁচকি হতে পারে, তবে কিছুক্ষণের জন্য সেটা চলে যাবে। বাট ক্লিনিক্যাল হেঁচকি যদি হয়, সারাদিন হেঁচকি হচ্ছে, এটা কিন্তু খুবই যন্ত্রণার একটা কারণ, তাই না? যে আপনার ডায়াফ্রাম কি দুর্বল হয়ে যেতে পারে, বিশেষ করে যাদের হার্ট ডিজিজ আছে, হৃৎপিণ্ডের প্রবলেম আছে, তাদেরকে এই ক্লিনিক্যাল হেঁচকিটা দেখা যেতে পারে, সারাদিন হেঁচকি হচ্ছে, কোনো খাবারের কোনো কারণ নেই। ঠিক আছে, এই ক্লিনিক্যাল হেঁচকির জন্য কিছু ওষুধ আছে, এগুলো কি খেলে মোটামুটিভাবে কমার কথা। এলমেন্থিয়াসিস, কৃমি, এটা কোথায়, ডাইজেস্টিভ ট্র্যাকেই হচ্ছে, তাই না? স্টুডেন্টের সাথে যেহেতু বের হয়ে আসছে, তাহলে ডাইজেস্টিভ ট্র্যাকেরই একটা ডিজিজ। কৃমিও বিভিন্ন প্রকার, বিভিন্ন রকম আছে। এরপরে কি পাইরিয়া, মানে কি ডায়রিয়া লেখা না, ওটাকে করে দেন পাইরিয়া। পাইরিয়া মানে কি, দাঁতের মাড়ি থেকে যদি কি রক্ত আসে, দাঁতের মাড়ি থেকে যদি রক্ত আসে, সিম্পলি টার্মটাকে কি বলা হয়, পাইরিয়া বলা হয়। এরপরে কি আছে, টুথেক, ডেন্টাল ক্যারিজ। টুথেক মানে কি দাঁত ব্যথা, দাঁতে যদি সিম্পলি ব্যথা হয়। আরেকটা কি ডেন্টাল ক্যারিজ, দাঁতে যদি
ক্ষয় হয়ে যায়। ওকে, ডেন্টাল ক্যারিজ মানে দাঁতের ভিতরে যদি কি ক্ষয় হয়ে যায়। এরপরে কি ব্যাড ব্রিথ, ঠিক আছে। ব্যাড ব্রিথ মানে কি অনেকে আছে যে এমনি কি মুখে তার দুর্গন্ধ হয়, ঠিক আছে, কথা বলতে গেলে মুখ থেকে কি দুর্গন্ধ বের হয়, বিভিন্ন ক্লিনিক্যাল কন্ডিশনের কারণে এরকম হতে পারে। শ্বাসের সাথে যেটা শ্বাসের সাথেও আসতে পারে, ঠিক আছে, শ্বাসের সাথে এমনি কি কথার সাথে মুখে কি দুর্গন্ধ চলে আসে। এটা কি টায়ালিজম। টায়ালিজম মানে কি লালা আদিত্য। লালা আদিত্য মানে কি যে এত বেশি পরিমাণ লালা রস নিঃসৃত হয়, সে কথা বলে কি প্রত্যেক কথাতেই কি মুখ থেকে লালা সামনের জনকে ভিজিয়ে দিতে পারে। এটাকে বলা হচ্ছে কি টায়ালিজম। আবার এটার উল্টাটা হতে পারে, একেবারে লালা রস নিঃসৃত কম হয়, গলা মুখ সবসময় কি শুকায় যায়। ডায়াবেটিক্স রোগীদের এটা হতে পারে। তারপরে কি রিউমাটয়েড আর্থ্রাইটিস যাদের আছে তাদের কি এটা হতে পারে। আমরা একটা রোগ করছিলাম না, জোগ্রিন সিনড্রোম, ঠিক আছে। জোগ্রিন সিনড্রোমে কি ছিল যে অটো ইমিউনো ডিসঅর্ডারের কারণে ইমিউন সিস্টেম যখন কি আমার ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং কি আরেকটা কি সেলিভারি গ্ল্যান্ড, এই দুইটা গ্ল্যান্ডকে আক্রান্ত করে, তখন আমার লালারস এবং চোখের পানি কি বিস্তৃত হয় না, ড্রাইনেস অফ আই হয়, ড্রাইনেস অফ মাউথ হয়ে যায়, ঠিক আছে। এটা আমরা পড়ছিলাম, মনে রাখেন না এখন। এরপরে কি আছে গ্যাস্ট্রালজিয়া। গ্যাস্ট্রালজিয়া মানে সিম্পলি পেট ব্যথা, পেটের বিভিন্ন জায়গায় যদি ব্যথা হয় এটাকে কি বলা হচ্ছে গ্যাস্ট্রালজিয়া। এরপরে কি হ্যামোরয়েড, পাইলস, আমরা তো বুঝতেছি যে পায়খানা অ্যানাল ক্যানাল এবং অ্যানাসের যে প্রবলেমগুলো হচ্ছে। এরপরে ফিস্টুলা, ওই পাইলসেরই বড় ভাই, ঠিক আছে। ভালভুলাস, আমাদের নারীতে প্যাচ লেগে যায় না অনেক সময়, এটাকে বলা হচ্ছে কি ভালভুলাস। বিশেষ করে বাচ্চাদের অনেক সময় দেখা যায় কি নারীতে প্যাচ লেগে গেছে। ইভেন আপনারা যারা বেশি পরিমাণে ডায়রিয়া হলে অনেক সময় আমরা ইউজ করি না, কি যেন ওষুধটার নাম, প্লাজিল অ্যামোনিস এগুলো প্লাজিল অ্যামোনিস তো ডায়রিয়ার ওষুধ না, ঠিক আছে, ঠিক আছে। অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ হচ্ছে লোপারেমাইড, ইমোটিল সহজভাবে যদি চিনি, তাই না। লোপারেমাইড যদি আপনি অতিরিক্ত ব্যবহার করেন, এই অতিরিক্ত ব্যবহার করলে লোপারেমাইডের কাজ হচ্ছে পেরিস্টালসিস মুভমেন্টটা কমিয়ে ফেলা। অথবা যদি কেউ মরফিন, প্যাথিডিন জাতীয় ওষুধ কি বেশি পরিমাণে ইউজ করে, সেই ক্ষেত্রে পেরিস্টালসিস মুভমেন্ট কমে যাবে। কমে গেলে এটা কি হতে পারে, প্যাচ লেগে যেতে পারে। যদি প্যাচ লেগে যায় খাবারটার নিচের দিকে কি হবে না, পাস হবে না, ঠিক আছে। এটাও একটা কি বিশাল যন্ত্রণাদায়ক অবস্থা, আলটিমেট সার্জারি লাগবে। তাহলে এইটুকু হচ্ছে কি মোটামুটি কিছু রোগের ইন জেনারেল পরিচয়। এখন শুরু হবে সেকেন্ড সেমিস্টারের পড়া। তাহলে সেকেন্ড সেমিস্টারের পড়া যখন শুরু হবে, ফার্স্ট শুরু হবে কি ইনফ্লামেটরি ডিজিজ। কি ইনফ্লামেশন যেগুলো হয়। হ্যাঁ, ইনফ্লামেটরি ডিসঅর্ডার। ওকে, তাহলে সেকেন্ড সেমিস্টারে ডাইজেস্টিভ ট্র্যাকের প্রথম পড়াটা হচ্ছে কি ইনফ্লামেটরি ডিসঅর্ডার, যেটা আপনাদের নেক্সট ক্লাসে পড়া থাকবে। দেখেন এখানে কতগুলো অর্গান বেসড ইনফ্লামেশন দেওয়া আছে, যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যতগুলো অর্গান আছে ম্যাক্সিমাম অর্গান রিলেটেড ইনফ্লামেশনগুলো দিয়ে দেওয়া আছে। কি কি ইনফ্লামেশন দেওয়া আছে দেখেন, প্রথমে দেওয়া আছে কি মাউথ। তাহলে আমি যদি বলি মাউথ, মাউথে যদি কোনো প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, আমরা গত ক্লাসে করছি ইনফ্লামেশন কাকে বলে, ইনফ্লামেশন চেনার উপায় কি, ইনফ্লামেশনের লক্ষণ কি, ইনফ্লামেশনের কারণ কি, অ্যাকুয়াট আর ক্রনিক ইনফ্লামেশনের মধ্যে পার্থক্য কি করছি না। তাহলে এখন তো ইনফ্লামেশনগুলো আমার পারা উচিত। যখনই আমি ইনফ্লামেশন বলবো মাউথ, তাহলে মাউথ যখনই আমি বলতেছি তখনই আমার কি চলে আসতেছে স্টোমাটাইটিস। ইনফ্লামেশন চেনার উপায় কি, প্রত্যেক শব্দের শেষে আইটি আইএস মানে আইটি সাইটি সাইটির যোগ হবে। তাহলে এটা একটা ইনফ্লামেশন, আমি বুঝতে পারলাম। যখনই আমি বুঝবো এটা ইনফ্লামেশন, লক্ষণগুলো আমি জানি না, ইনফ্লামেশনের লক্ষণের সাথে সাথে ওগুলাই হয়ে যাবে। লক্ষণগুলো কি কি, লাল হয়ে যাওয়া, তারপর হচ্ছে আপনার ফুলে যাওয়া, ব্যথা হবে, হিট হবে, এবং হচ্ছে যে ওটার কার্যক্রম লস অফ ফাংশন হয়ে যাবে। তাহলে এখানেও একই জিনিস দেখা যায়, এখানে ব্যথা থাকবে, গরম হবে জায়গাটা, ঠিক আছে, মুখে কি ব্যথা করতেছে, মুখে কি ফুলে গেছে, সবই কি ইনফ্লামেশনের লক্ষণ। তাহলে মুখে যদি কোনো ইনফ্লামেশন হয় তার নাম কি হবে, ইন জেনারেল স্টোমাটাইটিস। এখন আমার দাঁতের মাড়িতে যদি হয় জিঞ্জিভাইটিস, জিহ্বায় যদি হয় গ্লসাইটিস, ইসোফ্যাগাসে যদি হয় ইসোফ্যাগাইটিস, স্টোমাকে যদি হয় গ্যাস্ট্রাইটিস, ঠিক আছে। স্টোমাকে যদি হয় গ্যাস্ট্রাইটিস। সবগুলো নাম আর ইনফ্লামেশন একরকম হবে না, ঠিক আছে, কিছু কিছুতে আলাদা হবে। ওকে, গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিসের পরে কি, স্টোমাকের পরে কি আছে, স্মল ইন্টেস্টাইন। যদি স্মল ইন্টেস্টাইনে হয় এন্টারাইটিস, যদি লার্জ ইন্টেস্টাইনে হয় কোলাইটিস। লার্জ ইন্টেস্টাইনে প্রত্যেকটা নাম দেখেন, কোলন, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, তাই না, সবগুলা কোলন। তাহলে ইনফ্লামেশনের নাম কি হবে, কোলাইটিস। ওকে, সেলিভারি গ্ল্যান্ডে যদি হয় বা হ্যাঁ প্যারোটিড গ্ল্যান্ডে যদি হয় প্যারোটাইটিস, তাই না। গল ব্লাডার আছে, লিভার আছে, লিভারে যদি কোনো ইনফ্লামেশন হয় নাম কি, হেপাটাইটিস। গল ব্লাডারে যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে কি হবে,
কলসিস্টাইটিস। গলব্লাডারে যদি পাথর হয় পলিলিথিয়াসিস। কি নাম হবে? পলিলিথিয়াসিস। অ্যাপেন্ডিক্স আছে আমাদের এখানে, অ্যাপেন্ডিক্সে যদি কোনো ইনফ্লামেশন হয় নাম কি হবে? অ্যাপেন্ডিসাইটিস। এটা আমরা সবাই পরিচিত, অ্যাপেন্ডিসাইটিস। এরপরে যদি আমার রেকটামে কোনো ইনফ্লামেশন হয় কি হবে? প্রক্টাইটিস। রেকটামে যদি ইনফ্লামেশন হয় কি হবে নাম? প্রক্টাইটিস। তাহলে আপনাদের প্রথম ক্লাসে পড়াই থাকবে শুধুমাত্র এই ইনফ্লামেশন কয়েকটার নাম, একদম ডাহা ডিএম মুখস্থ করে আসা। প্রত্যেকটা ইনফ্লামেশনের লক্ষণ একই রকম, অ্যাপ্রক্সিমেট চিকিৎসাও কি কাছাকাছি রকমের। অবস্থা বুঝে ব্যবস্থা, কোন জায়গায় হচ্ছে এটার উপরে কি সিভিয়ারিটি কি তার উপরে ব্যবস্থা। তাহলে নামগুলা কি একদম মুখস্থ করে ফেলতে হবে। যখনই আমি বলবো কলসিস্টাইটিস, আপনাকে আর জিজ্ঞেস করার দরকার হবে না যেটা কোথায় হচ্ছে। কলসিস্টাইটিস মানেই বুঝে নিতে হবে কি এটা গল ব্লাডারের সমস্যা। যখনই বলবো প্রক্টাইটিস তখনই বুঝে নিতে হবে কি যেটা কোথায় রেকটামে প্রবলেম। যখন বলবো প্যারোটাইটিস তখন কি বুঝে নিতে হবে যে সেলিভারি গ্ল্যান্ডে প্রবলেম। তখন কি আর অন্য কোনো জিনিস জিজ্ঞেস করার কোনো দরকার হবে না। ক্লিয়ার তো? ওকে, তাহলে নেক্সট ক্লাসে পড়া কি থাকবে? জাস্ট ইনফ্লামেশনগুলোর নাম। ওকে, এইটুকু পড়া আপনাদের জন্য যথেষ্ট। অল্প একটু পড়া দিচ্ছি, স্যার এই কিন্তু দাঁত ভেঙে ফেলবে। সময় পাবেন 2 দিন। ইনফ্লামেশন আছে কয়টা? মাত্র 15 থেকে 16টা। আচ্ছা দেখেন, কখনো কখনো ইনফ্লামেশনগুলো একত্রে আসে, এটা একটু লিখে নেন। যেমন আসতে পারে কি গ্যাস্ট্রো এন্টারাইটিস। তাহলে এটা একটা ইনফ্লামেশন। তাহলে এই দুটো ইনফ্লামেশন যোগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস আরেকটা কি এন্টারাইটিস। এই গ্যাস্ট্রাইটিস আর এন্টারাইটিস মিলে হচ্ছে কি গ্যাস্ট্রো এন্টারাইটিস। তার মানে কি এটা কিসের ইনফ্লামেশন? ইনফ্লামেশন অফ স্টোমাক এন্ড কি স্মল ইন্টেস্টাইন। ওকে, তাহলে ইনফ্লামেশন অফ স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইন দুটো যদি একত্রে হয় এটার নাম কি হবে? গ্যাস্ট্রোএন্টারাইটিস। আবার আমি যদি বলি ইন্টারোকোলাইটিস, কোলাইটিস, তাহলে দেখেন কোলাইটিস হচ্ছে একটা ইনফ্লামেশন, তাই না? কোলাইটিস কা লার্জ ইন্টেস্টাইনের, তাই না? লার্জ ইন্টেস্টাইনের। আর ইন্টারো আসছে শব্দটা কোথা থেকে? ইন্টারাইটিস থেকে। তাহলে ইন্টারাইটিস থেকে আসছে ইন্টারো কোলাইটিস। তার মানে ইনফ্লামেশন অফ স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন। যদি কোনো ইনফ্লামেশন স্মল ইন্টেস্টাইনও থাকে লার্জ ইন্টেস্টাইনও থাকে তখন ওই ইনফ্লামেশনের নাম হবে কি ইন্টারো কোলাইটিস। ঠিক আছে, এই দুটো নাম লিখে নেন, ইন্টারো কোলাইটিস। এই দুটোটা আমি লিখে নেব, মূলত এই দুটোর ক্ষেত্রে এরকম হবে। হ্যাঁ, যদি আসে ইনফ্লামেশন অফ স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইন কি লিখবেন? গ্যাস্ট্রোএন্টারাইটিস। যদি আসে লার্জ ইন্টেস্টাইন এন্ড স্মল ইন্টেস্টাইন এটা কি লিখবেন? এন্টারোকোলাইটিস। ওকে, তাহলে আজকে কি শেষ দিয়ে দেই, তাই না? নেক্সট ক্লাসে ইনফরমেশনগুলো পড়ালে নিচে আমরা কি পেপটিক আলসার ডিজিজ থেকে শুরু করব। ঠিক আছে, প্রথম দিকে আমরা একটু স্লো যাই, ডিজিজ কিন্তু অনেক দ্রুত শেষ হয়ে যাবে, কারণ ডিজিজ আপনাদের পড়ার বিষয় বেশি, আমার তো শুধু বুঝায় দেওয়া। স্যার স্মল এন্টারোকোলাইটিস, COLITIS, এন্টারোকোলাইটিস। স্যার স্মল ইন্টেনশন না ইন্টেস্টাইন, এই যে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন। 5 সেমিস্টারের আগে ডাইজেস্টিভ সিস্টেম পুরোটা পড়তে হবে, আগে আসলে হবে স্টোমাক এন্ড স্মল ইন্টেস্টাইন। ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে এইটুকু পড়ে আসেন। আজকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।